ফাঁসির আসামি শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখা মাত্রই তাকে করা হবে গ্রেফতার, সরাসরি পাঠানো হবে কারাগারে। এরপরে শুরু হবে সাজা কার্যকরের পালা। আমরা কি জাহাজ কিনবো, না হেলিকপ্টার কিনবো, না ট্যাঙ্ক কিনবো, না আর্টিলারি কিনবো, এটা তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে না। আপনাদের দাসী তো আপনাদের কাছে চলে গেছে, এখন তো দাসী এখানে নাই। আমাদের ছাত্ররা আমাদের শিখেছে ভারত আমাদের একমাত্র শত্রু। এই রাজনীতিবিদরা আমাদের কিছু বলে নাই, আমাদের বলছে ভারত আমাদের বন্ধু। এই বিপ্লবীরা আমাদের শিখেছে ভারত আমাদের শত্রু। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান বাংলাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। স্বাধীনতা ঘোষণা দেননি, পাকিস্তানের এক গ্রাম চালালো, লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে উদ্ভ্রান্ত হয়ে পালিয়ে যাচ্ছে, গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেড়াচ্ছে, পাক বাহিনী মেশিন গান মোটর কামান দিয়ে নিরীহ মানুষ গুলি করে হত্যা করছে। এই সময় যে কোনো জাতি অবদমিত হয়ে যেত, চুপচাপ হয়ে আত্মসমর্পণ করত। এমনই এক মহেন্দ্র ক্ষণে জনগণের পক্ষে মাপনদের ইজ্জত রক্ষার জন্যে, দেশের মানুষের জীবন রক্ষার জন্যে বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ৭৫ সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে বিপদগামী বা দেশপ্রেমিক বলেন কিছু মুক্তিযোদ্ধারা, সেনা সদস্যরা গুলি করে হত্যা করে। 32-এ পড়ে থাকে, লাশ নাকি শুকাই যাচ্ছিল। শেখ হাসিনা ভারতে ছিল, আসেনি। উনি আসলে মেয়ে মানুষ, ওনাকে বাইরে ফেলাইতো, কারণ ঘটনা ঘটে গেছে, সারা বিশ্ব জানছে, পেপার পত্রিকা লোকজন আসছে, বিভিন্ন সংস্থা আসছে, ওনার এত সাহস আসে না। হিন্দু লীগের ঘাড়ে সওয়ার হয়ে যদি প্রতি বিপ্লবের চেষ্টা করেন, এখানে যা দেখতেছেন হিন্দুরা লাফালাফি করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, তারা চাচ্ছে যেন মুসলমানদের পক্ষ থেকে একটা প্রতিঘাত তাদের উপর হয়। এই প্রতিঘাত হলেই তারা বিশ্ব মিডিয়াকে দেখাবে যে হাসিনা ছিল, ভালো ছিল, হাসিনা চলে যাওয়ার পর সংখ্যালঘুরা নির্যাতিত, এটা সেটা ইন্ডিয়ান গুজব গদি মিডিয়া এগুলো প্রচার করবে এবং বইয়ের বিশ্ব থেকে একটা চাপ আসবে এবং প্রতি বিপ্লবে তারা কয়েক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে ছুলে দেবো আমাদের সংগঠনের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, এটা কোনো সরকারি টাকা না, আমাদের কর্মীরাই এই ধরনের বিপদে আপদে মানুষের পাশে এসে দাঁড়ায়, ওই তাদের দেওয়া অনুদানগুলোই আমরা এই সমস্ত পরিবারের হাতে পৌঁছে দেব। ভারত এবং বাংলাদেশের মধ্যে কি বন্ধুত্ব আগের মতো আর হবে? মানে আগে তো বন্ধুত্ব ছিল, ভারত মনে করেন যে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করেছিল একটা মাত্র কারণে, সেই কারণটা হলো বাংলাদেশকে চুষে খাওয়ার জন্য বা বাংলাদেশের তাবেদারি করার জন্য ভারত বাংলাদেশকে বন্ধু বানিয়ে রেখেছে, যেটা মন্ত্রীরাই প্রকাশ করেছিল। বিগত দিনের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিল যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। তো সেই তুলনায় যেহেতু আমাদের শেখ হাসিনা ছিল মেয়ে মানুষ আর নরেন্দ্র মোদী ছিল পুরুষ, তাহলে সেই তুলনায় তো স্বামী স্ত্রী হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। তো সেই জন্যই আগে বন্ধুত্ব ছিল, কিন্তু এখন তো স্বামী স্ত্রীর সম্পর্ক আর নেই। ডক্টর ইউনূস আসার পরে তাকে ভাগে আনতে পারলো না নরেন্দ্র মোদী। মনে করেছিল যে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসলে তাকে ভাগে নিয়ে আসবে এবং যে কোনো মূল্যেই হোক তারেক রহমানের সরকারের সাথে আবার শেখ হাসিনার মতো বন্ধুত্ব করবে। কিন্তু তারেক রহমানের সরকার সেটাতে রাজি হলো না বা তাকেও ভাগে আনতে পারলো না। আনতে পারবে না, কেন পারবে না? যে শেখ হাসিনা ছিল একমাত্র শত্রু বিএনপির। জনাব তারেক রহমানের বাবা মা দুজনকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, যারা আসলে তাদের মদদেই তো তার মা বাবা পৃথিবী ছেড়েছে। এখন তাদেরকে যদি বন্ধু বানায় তাইলে তারেক রহমান তো সবচাইতে বড় জালিম হবে। যাই হোক, সে বন্ধুত্ব করেনি। এখন ইতিমধ্যে এই যে কথাটা আমি আসলে বোঝাইতে চাচ্ছি যে ভারত বাংলাদেশের বন্ধুত্ব মনে হয় আজীবন আর কোনোদিন হবে না। তবে হ্যাঁ, ঘুরে ফিরে যদি হাসিনার মতো লোক আবার যদি বাংলাদেশে পয়দা হয়, আবার যদি বাংলাদেশে সেই রাষ্ট্র ক্ষমতা হাতে পায়, তাহলে আবারও হবে, এটা স্বাভাবিক। কারণ কিছু কিছু মানুষ আছে যে তারা নিজের জন্য দেশ বিক্রি করতে বাধ্য, বা কোনো সমস্যা নেই। অনেকে আছে না, নিজের জন্য নিজের কন্যা সন্তান বা নিজের মেয়েকে বা নিজের বাবাকে বা নিজের মাকে খুন করে বেচে দেয়, নিজের সন্তানকে অনেকে বেচে দেয় নিজের জন্য। তো এই দেশও হলো ওই রকমই, নিজের জন্য নিজের দেশও বিক্রি করে দেয়। হাসিনা এরকম করেছিল। তো যাই হোক, এবার কয়েকটা বিষয় রয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসতে চাচ্ছে। ফেরত আসলে কি পরিস্থিতি হবে আমি বিগত কয়েকটি ভিডিওতে আলোচনা করছি, ওগুলো নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। আর আরেকটা বিষয় রয়েছে, আমাদের বাংলাদেশের যিনি বর্তমানে স্পিকার রয়েছে মেজর হাফিজ সাহেব, তিনি কিন্তু
সেই কালের শেখ মুজিবুর রহমানের গোপন কিছু তথ্য ফাঁস করেছে, যেটার কিছু অংশ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। তো মেজর হাফিজ সাহেব, তেনাকে ভালো লাগে ভাই, তেনার কথাগুলো ভালো লাগে, এবং তিনি একতরফা কোনো বিচার করে না। স্পিকার যেহেতু বিচারকের আসনে বসে থাকে, দুটি দল তাদের মত বিনিময় করে, কিন্তু আমরা এ পর্যন্ত যতটুকু দেখে এসেছি, দুইজন স্পিকার আমরা পেয়েছি, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং প্রধান স্পিকার হলো আপনার মেজর হাফিজ সাহেব। দুজনই কিন্তু মারাত্মক লেভেলের, ইসলামপন্থী, খুবই ভালো মানুষ এবং সুন্দর সুন্দর কথা বলে, কারোর পক্ষ নিয়ে কথা বলে না, ভালো লাগে এই জন্য। যাই হোক, একটা বিষয় রয়েছে। তাছাড়া সবচেয়ে বড় বিষয় বর্তমানে বাংলাদেশের যে ইস্যুটা, সেটা হলো যে বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখেন, আমাদের শেখ হাসিনা দেশে আসবে কিনা আসবে, ও ঘোড়ার ডিম উল্টাপাল্টা কথা বলতেছে, ওখান থেকে ও আসবে না, জীবনও আসবে না। ও নিজের পাশানি সে বাস গুজে নেওয়ার জন্য জীবনও আসবে না। তো আসলে ওই চিন্তা বাদ রেখে আমাদের বাংলাদেশের প্রতি একটু নজর দেওয়া দরকার। বাংলাদেশে যেহেতু এই বন্যায় মানুষ প্লাবিত হচ্ছে, ঘরবাড়ি ডুবে যাচ্ছে, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, এ পর্যন্ত প্রায় 40 জনের উপরে মানুষ মৃত্যুবরণ করেছে, এবং মানে ঘরবাড়ি ডুবে যারা অস্বস্তি অবস্থায় বসবাস করছে, আসলে তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার, তাদের নিয়ে কথা বলা দরকার। এখন ওই শেখ হাসিনা আসবে কিনা আসবে, ওইগুলো নিয়ে আলাপ করার কোনো সময় আমাদের বর্তমানে নেই। এখন কিভাবে আমাদের দেশের মানুষকে ভালো রাখা যায়, ভালোভাবে বাঁচিয়ে রাখা যায়, সরকারের আসলে সেদিকে পদক্ষেপ নেওয়া দরকার, এবং সাধারণ জনতা যারা রয়েছে তাদেরও এদিকে একটু নজর দেওয়া দরকার, ওদিক থেকে নজর সরিয়ে এদিকে আসা দরকার। যাই হোক দর্শক, সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো একটু মনোযোগ সহকারে দেখলে সেটা আপনারা হয়তো বুঝতে পারবেন। তো আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল বিষয়ে চলে যাই। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। বিএনপি সরকার বিরাট একটি ঝুঁকির মধ্যে পড়ে গেছে, কারণ এই সরকারের ভিতরে এমন কিছু গাদ্দার, মুনাফেক এবং গুপ্তচর ঢুকে পড়েছে, যে গুপ্তচরগুলো মূলত বিএনপির ভিতরে ঢুকে বিএনপিকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে, এবং আওয়ামী লীগের জন্য তারা এখানে পথ প্রশস্ত করে দিচ্ছে। এরকম একজন গাদ্দারের পরিচয় আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো সেই মূল ভিডিওতে যাওয়ার আগে, চট্টগ্রাম অঞ্চলে যে প্রবল বন্যা শুরু হয়েছে, এই বন্যায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওটি একটু আপনাদেরকে দেখাই, তারপরে আমরা মূল ভিডিওতে চলে যাই। ঘটনাটি চট্টগ্রামের সাতকানিয়ায়। একজন সন্তান সম্ভবা নারী, তিনি তার হয়তো আর কয়েকদিন পরেই তার সন্তান প্রসব করবেন, ঠিক তার আগ মুহূর্তে চট্টগ্রাম পানির নিচে তলিয়ে গেছে। আর মানুষের ঘরবাড়ি যখন পানির নিচে, তখন তার জীবনের মায়া ত্যাগ করে তার আগত সন্তানের জন্য পৃথিবীর এই আলো বাতাস নিরাপদ রাখতে সেই মা গাছের মাথায় উঠে গাছের ডালে তিনি এইভাবে জীবনপাত করছেন। মহান মালিকের দরবারে আমাদের প্রার্থনা করা ছাড়া এই মুহূর্তে আসলে আমাদের কিছু করার নাই। মালিক, তুমি এই সমস্ত মা বোনদের, চট্টগ্রাম এলাকার মানুষদেরকে তুমি হেফাজত করো, তোমার রহমতের চাদরে এদেরকে ঢেকে দাও, তুমি ছাড়া এই মুহূর্তে তাদের রক্ষা করার মতো আর কেউ নাই। আর দেশবাসীর প্রতি আমাদের আহ্বান, আপনারা কারো সমালোচনা না করে, কে কিভাবে সেখানে ঝাঁপিয়ে পড়েছে, কে কিভাবে সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে গেছে, এই সমালোচনাটুকু না করে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। গত দুদিন ধরে জামাতের আমিরকে এক শ্রেণীর মানুষ এই দেশের, তারা নোংরা এবং কুৎসিত ভাষায় সমালোচনা করছেন, গালাগালি করছেন, কারণ তিনি গেঞ্জি গায়ে ছুটে গেছেন, তিনি মানুষ, আপনাদের মতো অমানুষ নয়। জামাত আমিরের এই ঘটনার পরে বান্দরবানের বন্যায় দেখুন বিএনপির একজন সাংসদ সদস্য সাসিং প্রু, তিনি দেখুন এটা কি তিনি ওই বন্যা দুর্গত মানুষকে দেখতে গেছেন, নাকি তাদের সাথে প্রহসন করতে গেছেন? যারা সমালোচনা করছেন আশা করি জবাবটা পেয়ে গেছেন। সমালোচনা নয়, মানুষের কাজে আসুন, মানুষের কাজে লাগুন, নিজেকে মানুষের বাচ্চা হিসেবে পরিচয় দিন। এবার চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা জানি চীনের দুঃখ হোয়াংহো নদী, কুমিল্লার দুঃখ গোমতী নদী, আর বিএনপির দুঃখ ফজু পাগলা। এই ফজলুর রহমান মূলত সে বিএনপিতে আসে নাই, সে বিএনপি করে না, সে বিএনপিতে এসেছে মূলত শেখ হাসিনা তাকে এখানে পাঠিয়েছিল। যেমনটি 2018 সালের নির্বাচনের আগে শেখ হাসিনা কামাল হোসেনের হাতে পায়ে ধরে যে চাচা অনেক কিছু তো করে দিয়েছেন, আব্বার সাথে তো অনেকদিন থেকেছেন, আপনার ঋণ তো পরিশোধ করা যাবে না, আপনি আর একটিবার আমার আর একটা উপকার করেন। বলে কি উপকার করতে হবে মা তোর? আপনি বিএনপিকে এবারে নির্বাচনে এনে দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জেলে, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি জামাতকে তখন একটি টোপ দিয়ে ছলে বলে কলে কৌশলে এই কামাল হোসেন 18 সালের নির্বাচনে এনে দিয়েছিলেন। তো এই কামাল হোসেনকে শেখ হাসিনা যেভাবে পাঠিয়েছিলেন বিএনপিকে ধ্বংস করার জন্য, ঠিক এই ফজলুর রহমান ওরফে ফোজা পাগলাকে শেখ হাসিনা বিএনপির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই ফজলুর রহমান এত বেশি ধূর্ত, তাকে মূলত একটা ধূর্ত শেয়াল বললে ভুল বলা হবে না। বিএনপির অবস্থা থেকে সে বুঝতে পেরেছে
যে বিএনপি খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আর এই আওয়ামী লীগ ফিরে আসার এই যে তার ভিতরে যে আশাটা জেগেছে, সে তার পথ পরিষ্কার করছে, এমনভাবে তার পথটা পরিষ্কার করছে যেন শেখ হাসিনা আসলে তাকে আওয়ামী লীগের একটা বিরাট পর্যায়ে আবার নিয়ে যায়। সে তো মূলত আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ছিল। যাই হোক, আসলে আমরা একটু ঘটনার বিবরণটা একটু শুনি। জিটিভির একটা টকশোতে এই ফজলুর রহমান এসেছিলেন। উপস্থাপক তাকে প্রশ্ন করছেন, সে ওই যে যেখানে যায় সেখানেই তো তার জামাত ফোবিয়া, জামাতের পিছনে লাগতে পারলেই সে এখন নিজেকে বিরাট বড় মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করতে চায়, যদিও সে কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা। অসংখ্য প্রমাণ আছে সে কোথায়ও যুদ্ধ করে নেই, একেবারে পুরো ভুয়া ভাওতাবাজি। তার এলাকার কিশোরগঞ্জের যে মুক্তিযুদ্ধের কমান্ডার যিনি, তিনি এই সাক্ষী দিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা। এখন ছলে বলে কলে কৌশলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বড় একটা পদ বাগিয়ে নেবার জন্য তিনি এখন ধান্দা করছেন। ধান্দাটা এত ধান্দা করছে, আসলে যে বললাম ধূর্ত শিয়াল, এই ধূর্ত তার ধান্দাটা এমন পর্যায়ে নিয়ে গেছে এখন সে কোথায় কোথায় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ। আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কে বিপক্ষে এখন বলেন তো? বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে কেউ নাই। ও শুধু ওর স্বার্থ চরিতার্থ করার জন্য 24 এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়েছে। যেখানেই 24-এর আলোচনা আনা হয়, কৌশলে মুহূর্তের ভিতরেই ওখানে 71 ঢুকিয়ে দেওয়া হয়। এটা অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগ এবং তার দোসররা এই কাজটি করেছে। তো যাই হোক, ফজলুর রহমানকে প্রশ্ন করছে যে আপনি তো জামাতকে খালি ক্ষমা চাইতে বলেন, শেখ হাসিনাও তো এখানে একটা গণহত্যা চালিয়েছে। এইবার এই ফজলুর রহমানের আসল চেহারা বেরিয়ে আসলো। সে যে একটা গিরগিটি, সে যে গুপ্তচর, বিএনপির ভিতরে যে সে ঢুকেছে বিএনপিকে বিবাদে ফেলানোর জন্য, এইবার এটা বেরিয়ে আসলো। সে বলছে শেখ হাসিনা গণহত্যা করেছে কিনা এটা ইতিহাস বিচার করবে, এটা ইতিহাস হতে এখনো বাকি আছে। এটা কিসের গণহত্যা, কয়জন মানুষ মারছে, আপনি পুলিশ হত্যার বিচার করবেন না? পুলিশ হত্যার কথা কেন আনেন না? তার মানে এই 24-এর গণহত্যার কথা বললেই পুলিশ হত্যার কথা কারা বলে? আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা গুপ্তচর, যারা দোসর, তারা বলে। সে বলছে এই পুলিশ হত্যার পরিমাণ 100 না 1000-এর উপরে। তখন উপস্থাপক বলছে যে না, পুলিশদের পক্ষ থেকে তো একটা সংখ্যা বলা হয়েছিল, সেটা 100-রও নিচে, তা আপনি 1000 বলেন কি করে? তার মানে অবস্থাটা চিন্তা করুন কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে সে গণহত্যাকারী বলতে নারাজ, কোনো মতো অবস্থায় সে বলবে না না শেখ হাসিনা গণহত্যা করে নাই, শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছে। চিন্তা করেন, বয়ানটা চিন্তা করেন, পুরা শেখ হাসিনা এবং ভারত তাকে যা শিখিয়ে দিয়েছে সে এখানে সেইটা বলছে সে গণতন্ত্র হত্যা করেছে, এটা বলতে পারেন, কিন্তু গণহত্যা করেছে এটা ইতিহাস বলবে। ইতিহাস হতে এখনো অনেক সময় বাকি আছে। তিনি বলছেন এক একজন এক এক কথা বলে, এই যে এক একজন এক এক ধরনের সংখ্যা দেয়, কেউ বলে 800, কেউ বলে 1400, কেউ বলে 2000। উপস্থাপক তখন বলছে ঠিক আছে আমরা জাতিসংঘ এটাই ধরি, জাতিসংঘ বলেছে 1400+, আমরা এটা ধরি। উনি ওটাও মানবেন না যে না এখানে কোনো গণহত্যা হয় নাই, আপনি পুলিশ হত্যার সংখ্যা দিয়ে বিচার করবেন না, পুলিশ হত্যার বিচার আপনাকে করতে হবে, এদেশে পুলিশ হত্যার বিচার হবে। আচ্ছা, এদেশে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল তখন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হত্যা করেনি, তার বিচার হয়েছে? একটা সংকটকালীন মুহূর্তে যখন বিবদমান দুই পক্ষ যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন তো শত্রুপক্ষের লোক মরবে, এটাই তো স্বাভাবিক। পুলিশ এখানে কি আচরণটা দেশের ছাত্র সমাজের সাথে করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, স্নাইপার দিয়ে ছাত্রদেরকে হত্যা করেছে। ছাত্ররা তাদের জীবন বাঁচানোর জন্য হতে পারে 2-4 জন গেছে, এই সংখ্যাটা, এই যে তারা বয়ান দিচ্ছে 3200 পুলিশ হত্যা করেছে, এর তালিকা তারা দিতে পারে না? কোন কোন পরিবার থেকে কোন কোন পুলিশকে হত্যা করা হয়েছে এই তালিকা ওই পরিবারগুলো দিচ্ছে না, কেন দিচ্ছে না? আর পুলিশ তো সেটা দিয়ে বলেছে, কথা সেটা না, কথা হচ্ছে ফজলুর রহমান বিএনপির ভিতরে এসে আওয়ামী বয়ান কেন সে ফেরি করছে, আওয়ামী লীগকে কেন সে ডিফেন্ড করছে। এই ধূর্ত শেয়াল বিএনপিকে ভিতর থেকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য মূলত সে আওয়ামী লীগের হয়ে কাজ করছে। আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন, এটা নিয়ে যে তার কৌশলগত রাজনীতি এবং ভারতের ডিপ্লোমেসি, মূলত এটা শেষ, খেলা শেষ। শেখ হাসিনার চালাকি, চাপাবাজি, ধান্দাবাজি সব শেষ। চাইলেও শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না, এটা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, খেলা ঘুরে গেছে। দর্শক, শেখ হাসিনা দেশে ফিরতেন না, জাস্ট নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য হয়তো এটা বলেছেন। এখন তিনি নিজে বলেছেন না ভারত এটা প্রচার করছে, এটা কিন্তু শিওর না। প্রধানমন্ত্রী চীন সফরে যাওয়ার পর এটা সামনে আনছে, মানে এটা নিয়ে বাংলাদেশের সাথে একটা দর কষাকষি করছে ভারত, এটাও হতে পারে। হয়তোবা শেখ হাসিনা জানেনও না, হয়তোবা আওয়ামী লীগের লোকজন যে মূর্খ তার এটা একটা প্রমাণ। হয়তোবা এরকম হতে পারে যে শেখ হাসিনা গৃহবন্দী অবস্থায় আছেন, তিনি কোনো কথা বলতে পারেন না, অথবা তাকে কিছুই বলতে দেয় না। তার নামে যেগুলো শুনি এগুলো ভারত প্রচার করে, তার অডিও ওটাও হয়তো হতে পারে এআই। কারণ শেখ হাসিনার ছবি সহ ভিডিও আকারে কখনো কেন দৃশ্যপটে আসেন না, কেন? তার ছবি সহ ভিডিও আকারে আসতে সমস্যাটা কি, এটা একটু বলেন না। তিনি ফেসবুক লাইভ করলে সমস্যাটা কোথায়? অন্যান্য আওয়ামী লীগ নেতারা লাইভ করতে পারে, শেখ হাসিনা কি পর্দা করেন? যে পর্দা তর্ক হবে, খাস পর্দা করেন, বয়স হয়েছে এখন খাস পর্দা করেন নাকি? কেন আসবেন না লাইভে, কেন আসবেন না ভিডিওতে, কেন আসবেন না? বুঝান, অডিওতে কথা বলেন, নির্দেশনা দেন, দেশে আসার ঘোষণা দেন, কিন্তু কথা বলতে সমস্যাটা কি? লাইভে কথা বলতে সমস্যাটা কি? ভিডিওতে কথা বলতে সমস্যাটা কি? তো দর্শক, তারেক রহমান বিদেশ ছিলেন, কথা বলেছেন না ভিডিওতে, তিনি তো ভিডিওতেই কানেক্টেড ছিলেন, তিনি তো অডিওতে না। কিন্তু এই ভিডিওর যুগে আপনি অডিও রাজনীতি করছেন, ফাজলামি করেন, আর আওয়ামী লীগের লোকজন এটা বিশ্বাস করে যে এটা শেখ হাসিনা।
তো অনেক চালাকি করেছেন যে না দেশে ফিরবেন, ডিসেম্বরে দেশে ফিরবেন, আমি আত্মসমর্পণ করবো, অমুক তমুক হ্যাং ত্যাং নানান কিছু বলেছিল। কিন্তু আমরা এটা ব্যাখ্যা আগে দিয়েছিলাম। কিন্তু এবার সরকার যে বিষয়টা জানিয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর, এখানে যদি এখন চিফ প্রসিকিউটর থাকতেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, তাহলে কত সুন্দর হতো বিষয়টা। পরের এই চিফ প্রসিকিউটর যে কথা বলেছেন, এতে আসলে আওয়ামী লীগের শেখ হাসিনার এই রাজনীতি, এই চালাকি শেষ হয়ে গেছে। শেখ হাসিনা দেশে ফিরতেন না, এত বোকা না শেখ হাসিনা। বরং আপনি দেখেন আওয়ামী লীগের ভোদাই নেতাকর্মীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পুরো শেখ পরিবার পালিয়েছে। শেখ পরিবারের কেউ ধরা পড়েনি এবং সবাই নিরাপদে দেশ ছেড়ে পালিয়েছে বেশ আগেই। শেষ পর্যন্ত শেখ পরিবারে যারা ছিল তাদেরকে নিয়ে বিমানে উঠেছে শেখ হাসিনা। যে দর্শক, এই জন্য শেখ হাসিনা ঝুঁকি নিয়ে দেশে ফিরবেন, এটা যারা বিশ্বাস করে এটা পাগল ছাগল। এরা পাগল ছাগল ছাড়া আর কিছু না। যদি এরকম সম্ভাবনা থাকতো তাহলে শেখ পরিবারের সবাই আগে পালাতো না, নেতাকর্মীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, জুনাইদ আহমেদ পলকদের, শিরিন শারমিনদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে শেখ পরিবার একদম আন্ডা বাত্তা সহ সবাই পালাতো না। তো দর্শক, শেখ হাসিনা ফিরতেন না। তবে ফেরার যে ঘোষণা, এটা ছিল তার একটা রাজনীতি, নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখা, তার গর্ধব এবং বোকা মূর্খ নেতাকর্মীদের ব্রেইন ওয়াশ করা, মূর্খ নেতাকর্মীদের চাঙ্গা করার একটা কৌশল। এসব চাঙ্গায় জীবনেও আপনাদের রাজনীতি বাংলাদেশে কায়েম হবে না। জনগণ আপনাদের সমর্থন করলেও কোনো নির্বাচিত সরকার আপনাদেরকে স্বাভাবিক রাজনীতি করতে দিবে না, লিখে রাখেন। কোনো সরকার দিবে না। যদি অনির্বাচিত সেনা সমর্থিত কোনো সরকার আসে, অস্বাভাবিক সরকার 111, তখন হয়তো বা আওয়ামী লীগ কিছুটা সুযোগ পাবে, কিন্তু কোনো নির্বাচিত সরকার আওয়ামী লীগের সুযোগ দিবে না, এটা একদম ফাইনাল। তো দর্শক, তাহলে শেখ হাসিনা আসার ইচ্ছা ছিল না, তার ইচ্ছা ছিল একটা অনলাইনে হাইপ তৈরি করা, আলোচনায় থাকা এবং ভীতি সঞ্চার করা, এবং সবসময় সাবজেক্ট ম্যাটার থাকা, যে না শেখ হাসিনা কি আসবে না আসবে। এই যে এখন টকশোতে আমরা আলোচনা করি, সব জায়গায় আমরা আলোচনা করি, তো এটা নিয়ে ব্যাপক কনসার্ন ছিল যে এটা নিয়ে কি করা যায়। তো দর্শক, এই জায়গায় এই যে উদ্দেশ্য, যে মিডিয়া একটা হাইপ তৈরি করা, অনলাইনে হাইপ তৈরি করা, এর মধ্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করা, এই জাস্ট এই জায়গাটা আসতো না, এটা তো শিওর, এই জায়গাটাও শেষ। এখন হাইপ শেষ। এখন ঠিক আছে, আসবেন আপা, আসবেন আপা, আসবেন, আমরা রেডি, মানে ওই যে শেখের বেটি আসবে, ফেসবুকে পোস্ট দেয়, ওটারও রাস্তা শেষ। কারণ কি, আরে ভাই আপা আসবেন, আপা তো চাইলেও আসতে পারবেন না, এটা সরকার স্পষ্ট করে বলেছে। অতএব এখানে আর কোনো কথা থাকে না, এটা নিয়ে কোনো রাজনীতি থাকে না। আপা আসবেন, আপা আসতে চাইলেও ধরলাম যে তিনি আসতে চান, তারপর আসতে পারবেন, এখন কি করবেন আপনি? তাহলে আপনার ফাজলামি এখন রাখেন। কেন আসতে পারবেন না? তার পাসপোর্ট নেই। পাসপোর্ট না থাকলে, পাসপোর্ট ভিসা না থাকলে কোনো বাণিজ্যিক বা কমার্শিয়াল এয়ারলাইন্স বিমানে উঠায় না, বোর্ডিং পাস দেয় না। তাহলে প্রথমে দেখা গেলো তার পাসপোর্ট নাই, তিনি বিমানে আসতে পারবেন না। আরেকটা উপায় আছে ট্রাভেল পাস, ট্রাভেল ডকুমেন্ট। সেক্ষেত্রে ট্রাভেল পাস দেয় সরকার। এখন বিএনপি সরকার জানিয়েছে তারা ট্রাভেল পাস দিবে না। তাহলে শেখ হাসিনা বাংলাদেশের এটা স্পষ্ট করেছে চিফ প্রসিকিউটর, যে স্বাভাবিক একজন বাংলাদেশের নাগরিক যেরকম দেশে ফিরতে পারেন, শেখ হাসিনা ওইভাবে দেশে ফিরতে পারবেন না। তাকে গ্রেপ্তার হয়ে ডিপ্লোম্যাটিক প্রক্রিয়ায় আসতে হবে, এক্সট্রাডিশন ট্রিটির আলোকে আসতে হবে। এর মানে শেখ হাসিনা যদি দেশে ফিরতে চান, তিনি যে এয়ারপোর্টে নামবেন, ফিরবেন, বিষয়টা একদম অবাস্তব। শেখ হাসিনাকে বন্দি প্রত্যার্পণ, এর মানে আগে ওখানে গ্রেপ্তার, তারপরে ভারত সরকার গ্রেপ্তার করবে, গ্রেপ্তার দেখাবে, তারপরে বাংলাদেশের হাতে ডিপ্লোম্যাটিক প্রক্রিয়ায় তুলে দিবে। তা বাংলাদেশ তাকে ট্রাকে ভরে আনবে, না লরিতে ভরে আনবে, না বিমানে উড়িয়ে আনবে, সেটা বাংলাদেশের ব্যাপার। সেটা দুই দেশের ডিপ্লোম্যাটরা বসে ঠিক করবে, কবে আনবে কি ইত্যাদি ইত্যাদি। এতে শেখ হাসিনার কোনো ভূমিকা নেই, তিনি ডিসেম্বরে এটা বলার কোনো অধিকার রাখেন না। সাপোজ শেখ হাসিনাকে ভারত সরকার গ্রেপ্তার দেখালো, শেখ হাসিনা দেশে ফেরার একমাত্র উপায় যেটা, যেহেতু বিএনপি ট্রাভেল পাস দিবে না এবং পাসপোর্টও নবায়ন করতে দিবে না, পাসপোর্টটা তো বাংলাদেশ সরকার দিবে। হ্যাঁ, ওইখানে যে হাই কমিশন আছে তাদের কাছে আবেদন করতে হবে, এটা দিবে না। ভেরি সিম্পল। তাহলে শেখ হাসিনার সামনে উপায় হচ্ছে ভারত তাকে গ্রেপ্তার করবে, তারপরে বাংলাদেশকে জানাবে যে আমরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছি, এখন আসেন বন্দি প্রত্যার্পণ বা এক্সট্রাডিশন যে ট্রিটি, ওই ট্রিটি আলোকে তাকে নেন। এখন এই জন্য কিছু অফিসিয়াল প্রসিডিউর আছে, ডকুমেন্ট উপস্থাপন করতে হয়, মামলা ইত্যাদিতে নথিপত্র, এগুলো সব ঠিকঠাক করতে, তারপরে কবে আসবে কি কবে আনা হবে, এগুলো সব ঠিক করার পরে একটা ডেট ঠিক হবে যে অমুক তারিখ তাকে ফিরিয়ে আনা হবে। এটা তো শেখ হাসিনার বিষয় না, এটা তো বাংলাদেশ সরকার, ভারত সরকারের বিষয়। তাহলে শেখ হাসিনা যে ডিসেম্বরে আসার কথা বলে, ওটা যে ফালতু, মিথ্যা, চাপাবাজি, এর কোনো ভিত্তি নেই। এটা ক্লিয়ার হলো। বিশেষ করে চিফ প্রসিকিউটরের এই বক্তব্যের পর শেখ হাসিনা নিজে আসতে পারবেন না, ভারতকেই হ্যান্ড ওভার করতে হবে। তাহলে শেখ হাসিনা যদি নিজে আসতে না পারেন, তাহলে তিনি কিভাবে বলেন ডিসেম্বরে ফিরবেন? তাহলে ডিসেম্বরে, ওইটা জাস্ট এই ডিসেম্বর হতে এখনো প্রায় 5 মাস 6 মাস বাকি, এই 5-6 মাস যেন অপরাজনীতি করতে পারেন, একটা অনলাইন হাইপ তৈরি করতে পারেন, মূর্খ নেতাকর্মীদের যাতে বোকা বানাতে পারেন, এই উদ্দেশ্যে এই ডিসেম্বর সেট করা। নইলে তো তিনি বলতেন যে আমি 5 আগস্ট, যেহেতু কোনো অনুতপ্ততা নাই যে না 5 আগস্ট আমরা কোনো ভুল করিনি, এরকম একটা অবস্থানে আছেন, 5 আগস্ট বরং পুলিশ হত্যা হয়েছে, 5 আগস্ট বরং কালো দিন ইত্যাদিতে, এগুলোই তো বলেন। অথবা 15 আগস্ট বিএনপির জন্য অনেক শোক, একটা শক্তি আওয়ামী লীগের জন্য। ডিসেম্বর তো আওয়ামী লীগের জন্য কোনো শক্তি না, 15 আগস্ট আওয়ামী লীগের জন্য শক্তি। 15 আগস্ট তারা জীবন দিতে চায়, তারা মার খেয়ে হলো ধানমন্ডি 32-এ যেতে চায়। তো এই জন্য এই 15 আগস্ট ঠিক করতেন না, আসলে ঠিক করার কোনো অধিকার তার নেই। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।